হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History 24/7 এর মধ্যে। আজকের বিষয়টা যেটা নিয়ে আলোচনা করব সেটা পুনরায় বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আমাদের কোনো খবর চলে না। কিন্তু বাংলাদেশকে নিয়ে কথা বলতে হয়। কথা বলতে না ইচ্ছে চাইলেও কথা বলতে হয়। এই কারণে যে বাংলাদেশের সাথে কিন্তু সম্পর্ক যেহেতু আমাদের এখন খারাপ চলছে, সেই কারণে বাংলাদেশে কি ঘটছে সেটা কিন্তু আমাদের দেখা খুবই জরুরি। যে জিনিসটা সবার ১ম এ আসবে আজকে, বাংলাদেশে পাওয়ার শর্টেজ। বিভিন্ন গ্রামে কিন্তু আজকাল পাওয়ার থাকছে না, অর্থাৎ বিদ্যুৎ থাকছে না ৯ থেকে ১২ ঘন্টার কাছাকাছি। এর জন্য দায়ী কে? কে না দায়ী? আমরা দায়ী না তোমরা দায়ী? সবকিছু দায়ী নিয়ে কথা চলবে আজকে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। কারণ আপনারা যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল গ্রো হতে পারে না। কারণ আপনারা সকলেই জানেন চ্যানেলটা যেহেতু নতুন এবং আমরা এখানে সেইসব বিষয় নিয়ে আলোচনা করে থাকি যেইসব বিষয়গুলো খুবই ক্রিটিক্যাল। সাধারণ নিউজ চ্যানেলে কিন্তু এইসব বিষয় নিয়ে আলোচনা হয় না। তো আজকে যে জিনিসটা নিতে মানে বেসিক্যালি কথা বলতে চাচ্ছি সেটা বেসিক্যালি হচ্ছে পাওয়ার শর্টেজ। পাওয়ার শর্টেজ কত পরিমাণ পাওয়ার শর্টেজ রয়েছে? বাংলাদেশে কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়? আদানি কি পাওয়ার শর্টেজ করেছে কি করেনি? কারণ আমরা সকালে যে ভিডিওটা বানিয়েছিলাম সেক্ষেত্রে সেখানে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে আদানি কিন্তু পুরোপুরিভাবে কিন্তু নোটিশ পাঠিয়েছে বাংলাদেশের যে অন্তিম সরকার রয়েছে তাকে এখন বাংলাদেশের অন্তিম সরকারও বলেছে যে আমরা সেটাকে স্ক্রুটিনি করছি যে আদানির সাথে যেসব পরিমাণ কিন্তু আমাদের ডিল গুলো হয়েছিল আগে যখন শেখ হাসিনা ছিল সেই সময় যেসব ডিল গুলো হয়েছিল সেগুলোর উপর আমরা স্ক্রুটিনি করব। সেগুলো পুনরায় যদি পর্যবেক্ষণ করে দেখা যায় যে ঠিক আছে তবে চলবে, না ঠিক থাকলে সেগুলো কিন্তু আমরা ক্যানসেল করে থাকবো। ভালো কথা। এরই মধ্যে কি হয়েছে? আদানি কিন্তু নিজের সাপ্লাই কমিয়ে দিয়েছে। সাপ্লাই কমিয়ে দেওয়ার ফলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন গ্রামগুলিতে কিন্তু এখন শর্টেজ দেখা যাচ্ছে। কি শর্টেজ দেখা যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে যেটা দেখব যে বাংলাদেশে কিন্তু লোডশেডিং হচ্ছে। প্রায় ১৭০০ মেগাওয়াটের কিন্তু শর্টেজ রয়েছে। বাহ! খুব ভালো কথা। খুব সুন্দর বিষয় যেটা রয়েছে। এবার যে জিনিসটা রয়েছে বাংলাদেশে কত পরিমাণের বিদ্যুৎ উৎপাদন হয় কিংবা কত পরিমাণের ডিমান্ড রয়েছে এবং জেনারেশন কতটুকু হয়ে থাকে। দেখো, বাংলাদেশে কিন্তু দরকার বেসিক্যালি গোটা বাংলাদেশ চালাতে গেলে যত পরিমাণ বিদ্যুৎ দরকার তার পরিমাণ হচ্ছে ১৪,৫৭৮ মেগাওয়াট। ওকে? কিন্তু বাংলাদেশে এখন কত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে? বাংলাদেশে এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে পুরোপুরি ১২,৮৬১ মেগাওয়াটের। এছাড়াও বর্তমানে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ছোট বড় যে শহরগুলো রয়েছে কিংবা একদম রুরাল এরিয়া গ্রামগুলো অঞ্চল যেগুলো রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ৯ থেকে ১২ ঘন্টার কিন্তু পাওয়ার কাট দেখা যাচ্ছে। এছাড়াও সবচেয়ে বড় সমস্যা যেটা হলো বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের কিন্তু প্রায় ৪৫ টা পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু একদম পুরোপুরিভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে ৪৫ টার মতো পাওয়ার প্ল্যান্ট রয়েছে যেগুলো হচ্ছে গ্যাস এবং অয়েলের মাধ্যমে চলে। অর্থাৎ তেল এবং গ্যাসের মাধ্যমে চলে। সে বাংলাদেশে এখন কিন্তু গ্যাস সাপ্লাই বন্ধ রয়েছে। সেই গ্যাস সাপ্লাই বন্ধ হওয়ার কারণে কিন্তু এই যে পাওয়ার প্ল্যান্ট গুলো রয়েছে ৪৫ টার কাছাকাছি পাওয়ার প্ল্যান্ট সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। কোন জায়গায় আউটেজ দেখা যাচ্ছে? একটা চান্দারপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বগুড়া, তারপর কি সাভার বলে একটা জায়গা আছে, আশুলিয়া বলে একটা আছে, রাংপুর রয়েছে একটা, ময়মনসিংহ বলে জায়গা রয়েছে। সেসব জায়গাগুলোতে কিন্তু পাওয়ার কাট দেখা যাচ্ছে। এবার আসি আদানির ব্যাপারে। আদানির ব্যাপার নিয়ে কি ঘটেছে? দেখুন, আদানির ব্যাপার নিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে, আদানি কিন্তু আগেও বলেছিল যে কমপক্ষে $৫০০ মিলিয়ন কিন্তু আদানিকে পে করতে হবে। কারণ আদানির যে গোটা পাওয়ার প্ল্যান্টটা রয়েছে ঝাড়খণ্ডের মধ্যে, তো সেখানে যে ইকুইপমেন্ট রয়েছে সেগুলো লোনের মাধ্যমে হয়েছে। তাকে রোল রিপেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে লোন যেহেতু রিপেমেন্ট করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আদানিকে $৫০০ মিলিয়ন কিন্তু দেওয়ার কথা। মানে আদানি চেয়েছিল বাংলাদেশের যে অন্তিম সরকার রয়েছে তার কাছে। বাংলাদেশের অন্তিম সরকারও বলেছিল যে, "ঠিক আছে আমরা দিব, আমরা ভেবে-চিন্তে দেখছি। ১ম এ আমরা স্ক্রুটিনিং করব।" এর ফলে কি দেখা গিয়েছে? যেহেতু আদানির সাথে যেহেতু খটমট চলছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আদানি কিন্তু নিজের যে ক্যাপাসিটি রয়েছে পুরোপুরিভাবে ১৬০০ মেগাওয়াট কিন্তু পুরোপুরি আদানি কিন্তু সাপ্লাই করতো বাংলাদেশে। সেখান থেকে ৫০০ মেগাওয়াট কিন্তু আদানি পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিয়েছে। এখন শুধুমাত্র ১১০০ মেগাওয়াট কিন্তু চলছে। বাংলাদেশে পাওয়ার সাপ্লাই চলছে। ১৬০০ থেকে পুরোপুরি নেমে এসেছে। ৫০০ কমে গিয়ে ১১০০ তে নেমে এসেছে। সেটাই খবর চলছে। এবার দেখো ঝাড়খণ্ডের গোটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে। সেই গোটা পাওয়ার প্ল্যান্টের মধ্যে 100% পাওয়ারই কিন্তু বাংলাদেশে সাপ্লাই করা হয়। আমরা আগের ভিডিওগুলোতে এটা নিয়ে আলোচনা করেছি যে বাংলাদেশের মধ্যে পাওয়ার সাপ্লাই করার জন্য যেটা আদানি বেসিক্যালি আদানি পাওয়ার গ্রুপ যে রয়েছে সে কিন্তু এটার কিন্তু পুরোপুরিভাবে নিয়ে নিয়েছে। মানে পুরো কন্ট্রোলটা তার হাতে রয়েছে। ভারতের যে রয়েছে ছত্তিশগড়ের মধ্যে একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে সেটা হচ্ছে গোডা পাওয়ার প্ল্যান্ট। সেই গোডা পাওয়ার প্ল্যান্ট যে রয়েছে সেই গোডা পাওয়ার প্ল্যান্টের মধ্যে থেকে কিন্তু পুরোপুরিভাবে যে পাওয়ার উৎপন্ন হয় তার 100% ই কিন্তু কোথায় পাঠানো হয়? 100% ই কিন্তু পাঠানো হয় বেসিক্যালি যাকে বলা হয় বাংলাদেশ। ওকে? ছত্তিশগড় বলছি, ঝাড়খণ্ডের গোডা পাওয়ার প্ল্যান্ট রয়েছে। ওকে? সে জায়গাটা রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে জিনিসটা দেখা যাচ্ছে ঢাকাতে। শুধুমাত্র ঢাকাতে এখনো পর্যন্ত কিন্তু বিদ্যুৎ রয়েছে। বাদবাকি কোনো একটা অঞ্চলেও কিন্তু বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন যে ছোট বড় গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর মধ্যে কিন্তু ৯ থেকে ১২ ঘন্টা কিন্তু পাওয়ার কাট দেখা যাচ্ছে। ওকে? পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ যে রয়েছে, বাংলাদেশের যে পাওয়ার গ্রিড কোম্পানি রয়েছে সে কিন্তু বলেছে যে বাংলাদেশের ডিমান্ড রয়েছে ১৪,৫৭৮ মেগাওয়াট। ওকে? কিন্তু এর পরিবর্তে বাংলাদেশে উৎপন্ন হচ্ছে ১২,৮৬১ মেগাওয়াট। এখন এতক্ষণ পর্যন্ত যেই পরিমাণ শর্টেজ রয়েছে সেটা হচ্ছে ১,০০০ থেকে
মানে 1717 মেগাওয়াটের কাছাকাছি কিন্তু পুরোপুরিভাবে শর্টেজ রয়েছে বাংলাদেশের মধ্যে। এছাড়াও রয়েছে প্রত্যেকটা যে গ্রামে রয়েছে লোডশেডিং হয়েছে সেখানে কিন্তু 1500 থেকে 2000 মেগাওয়াট ডেইলি কিন্তু শর্টেজ রচ্ছে। মানে পুরোপুরি বাংলাদেশে কিন্তু এখন পুরোপুরিভাবে পাওয়ার কাট চলছে। আপনারা যারা বাংলাদেশ থেকে রয়েছে, বাংলাদেশ থেকে যারা কমেন্ট করবেন, জানা যাবে যে বাংলাদেশে কি চলছে বা সেসব গ্রামগুলোতে পাওয়ার কাট চলছে কিনা? নাকি এটা ভুয়ো খবর? কারণ এটা আমাদের কথা বলছি, এটা বাংলাদেশের একটা পত্র-পত্রিকায় ছাপানো হয়েছে এবং বাংলাদেশের নিউজ মিডিয়ায় কিন্তু এটা নিয়ে কথাবার্তা বলছে যে বাংলাদেশে কিন্তু পাওয়ার কাট চলছে। এবার যেটা রয়েছে সেই জিনিসটা রয়েছে সেটা হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড যে রয়েছে, বেসিক্যালি REB যে রয়েছে, REB-র কথা মতো কিন্তু বাংলাদেশে প্রায় 80% ওকে, বাংলাদেশে 80% গ্রামগুলোতে কিন্তু পাওয়ার কাট চলছে। এছাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে কুমিল্লাকে নিয়ে। কুমিল্লা বাংলাদেশের বেসিক্যালি ফটো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে কুমিল্লা পুরোপুরিভাবে ত্রিপুরার সাথে বর্ডার লেগে থাকে কুমিল্লা। সেই কুমিল্লার মধ্যে কিন্তু প্রায় 50 থেকে 60 মেগাওয়াটের কিন্তু পাওয়ার কাট রয়েছে। পাওয়ারের যে দরকার সেই পাওয়ার 50 থেকে 60 মেগাওয়াট পাওয়ার কিন্তু চলছে না। মানে সেখানে পাওয়া যাচ্ছে না। এর ফলে দেখা যাচ্ছে যে কুমিল্লার মধ্যে কিন্তু পুরোপুরিভাবে শর্টেজ দেখা গেছে। এছাড়াও যেসব জায়গাগুলোতে শর্টেজ দেখা গেছে সেগুলো কোন জায়গা রয়েছে? একটা রয়েছে চাঁদপুর রয়েছে, চাঁদপুর যেটাকে বলা হয় বেসিক্যালি। কুমিল্লা রয়েছে, ব্রাহ্মণবাড়িয়া রয়েছে, লাক্সিমীপুর রয়েছে, একটা নোয়াখালী রয়েছে, ফেনী রয়েছে। এইসব জায়গার মধ্যে কিন্তু পাওয়ার কাট দেখা যাচ্ছে। বাহ! খুব ভালো কথা, পাওয়ার কাট দেখা যাচ্ছে। এরপরে যেটা রয়েছে বাংলাদেশের মধ্যে কোন কোম্পানিগুলো কিন্তু পাওয়ার দিয়ে থাকে। আমরা আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছি। কারণ আমরা আগের ভিডিও নিয়ে আলোচনা করছিলাম যে আদানির টাকা কি যদি না দেয় বাংলাদেশ সেক্ষেত্রে কি হবে? কিন্তু তারপরে যে খবরটা চলে এসেছে সেই খবরটা হচ্ছে যে বাংলাদেশে পুরোপুরিভাবে পাওয়ার শর্টেজ শুরু হয়ে গেছে। বাংলাদেশে আদানি গ্রুপ কিন্তু পাওয়ার সাপ্লাই করা কমিয়ে দিয়েছে। বাংলাদেশে যেসব কোম্পানি বেসিক্যালি পাওয়ার সাপ্লাই করে থাকে সেগুলো হচ্ছে বেসিক্যালি আদানি পাওয়ার রয়েছে, সেল এনার্জি ইন্ডিয়া রয়েছে, পাশে দেখতে পারবেন আপনারা পিটিসি ইন্ডিয়া রয়েছে, এনটিপিসি ডিভিসি রয়েছে, এনটিপিসি ত্রিপুরা রয়েছে, এনটিপিসি রয়েছে, পাওয়ার গ্রিড রয়েছে। পুরোপুরিভাবে এরা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু পাওয়ার সাপ্লাই করে থাকে। এছাড়াও কিন্তু 10% একদম বেসিক্যালি বেস যে গ্রিড রয়েছে সেই বেস গ্রিড কিন্তু পুরোপুরিভাবে ইউজ করে কিন্তু আদানির দ্বারাই মানে পরিযুক্ত হয়। বেসিক্যালি যেটা বলা যেতে পারে। এবার যে জিনিসে যাচ্ছি সেটা হচ্ছে বারাপুকুরিয়া। ওকে, বারাপুকুরিয়া বলে একটা জায়গা রয়েছে দিনাজপুরের কাছাকাছি। সেখানে কিন্তু পুরোপুরিভাবে যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে, পুরোপুরি পাওয়ার প্ল্যান্টটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে এই কারণে দেওয়া হয়েছে সেখানে কিন্তু পাওয়ার প্ল্যান্টটা চলে বেসিক্যালি গ্যাস এবং অয়েলের দ্বারা। সেই গ্যাস এবং অয়েল কিন্তু পাওয়া যাচ্ছে না বাংলাদেশে এবং বাংলাদেশে কিন্তু গ্যাস ও অয়েলের কিন্তু শর্টেজ রয়েছে। সেই কারণে কিন্তু বারাপুকুরিয়া যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নেক্সট যেটা রয়েছে সামিট গ্রুপ বলে একটা মানে বিজনেস ওনার রয়েছে যেটা হচ্ছে বাংলাদেশে রয়েছে সামিট গ্রুপ। সে সামিট গ্রুপ কিন্তু যে বেসিক্যালি কি সাপ্লাই করতো? গ্যাস এবং অয়েল সাপ্লাই করতো। তারা গ্যাস বেস কিন্তু ইলেকট্রিসিটি প্রোডিউস করতো। পুরোপুরিভাবে ইলেকট্রিসিটি প্রোডিউস কিন্তু তারা কমিয়ে দিয়েছে। প্রায় 1200 মেগাওয়াটের কাছাকাছি কিন্তু প্রোডিউস কমিয়ে দিয়েছে। আপনারা দেখিয়ে দিব আপনাদের সামিট গ্রুপ যে রয়েছে, এই যে সামিট গ্রুপ দেখতে পারবেন যে বাংলাদেশ বেসিক্যালি 7000 মেগাওয়াটের কাছাকাছি বেসিক্যালি দরকার ছিল তাদের হচ্ছে ইলেকট্রিসিটি পুরোপুরিভাবে 7000 মেগাওয়াটের কাছাকাছি। এখন বাংলাদেশ কত করে পাচ্ছে? বাংলাদেশ পাচ্ছে প্রায় 4800 মেগাওয়াট। ওকে? 2200 মেগাওয়াটের কাছাকাছি কিন্তু তাদের মধ্যে কিন্তু রিডিউস হয়ে গিয়েছে। সেখানে কিন্তু কম পাচ্ছে অপেক্ষাকৃত। সেই কারণে কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চলে কিন্তু পুরোপুরিভাবে পাওয়ার কাট দেখা যাচ্ছে। নেক্সট যে জিনিসটা আছে সেটা হচ্ছে আদানি পাওয়ার কাট করছে কেন? আদানি বেসিক্যালি ১ম এ দিত হচ্ছে ১৬০০ মেগাওয়াটের কিন্তু সাপ্লাই দিত। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি তাকে লোন দেওয়ার যেই পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণ টাকা চাওয়া হয়। কারণ তাকে লোন কিন্তু পুরোপুরিভাবে পেমেন্ট করতে হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু লোন যেহেতু রিপেমেন্ট করতে পারছে না, লোন দিতে পারছে যে পরিশোধ করতে হবে, সেই পরিশোধ করার জন্য যে টাকা দরকার সেটা কিন্তু বাংলাদেশ থেকে উঠাতে হবে। আর বাংলাদেশের সরকার বলছে যে আমাদের কাছে বেসিক্যালি এখন ডলার নেই। $100 মিলিয়ন কাছাকাছি পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। এখন বলছে আমাদের কাছে যেহেতু ডলার নেই আমরা হচ্ছে IMF এর কাছে লোন চাচ্ছি। কারণ বাংলাদেশ IMF এর কাছে মোহাম্মদ ইউনূস যে এসেছে আমেরিকার বেসিক্যালি দালাল আমি বলে থাকি বলা উচিত নয়। ওকে। তো বেসিক্যালি মোহাম্মদ ইউনূস কিন্তু IMF এর কাছে কিন্তু পুরোপুরি চেয়েছে ৬ থেকে $7 বিলিয়ন এর কিন্তু লোন চেয়েছে। সেখান থেকে যদি লোন এসে পড়ে সেখান থেকে কিন্তু পুরোপুরিভাবে $900 মিলিয়ন এর কিন্তু একটা লোন দিয়ে দিতে পারবে। ওকে? সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ১৬০০ মেগাওয়াটের থেকে ৫০০ মেগাওয়াট কিন্তু কাট করে নেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ১১০০ মেগাওয়াট কিন্তু পাওয়ার সাপ্লাই চলছে। এবার যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে $৮০০ মিলিয়ন এর কাছাকাছি কিন্তু পেমেন্ট দিতে হবে। এখন পরিমাণ কিন্তু যেই পরিমাণ চাচ্ছে যে ক্রুশিয়াল পেমেন্ট রয়েছে সেটা $৫০০ মিলিয়ন এর কাছাকাছি রয়েছে। বাকি $৪০০ মিলিয়ন সেটা সুদ-টুদ মিলে কিংবা পরবর্তীকালে হয়তো দিতে হবে। সেই বিষয়ে এখনো কোনো কথা বলা হয়নি। আর এছাড়াও বলা হয়েছে যে $৫০০ মিলিয়ন এখন দিতে হবে। কারণ এখন যদি না দেন তাহলে কিন্তু পাওয়ার কমিয়ে দেওয়া হবে। যেহেতু দিতে পারেনি সেক্ষেত্রে কিন্তু পাওয়ার কমিয়ে দেওয়া হচ্ছে পুরোপুরিভাবে। ভবিষ্যতে দেখা যাবে কত পরিমাণ পাওয়ার কমিয়ে দেয়। দেখা গেল ভবিষ্যতে আজ থেকে ৩-৪ মাসের মধ্যে দেখা গেল যে আরো পরিমাণ কিন্তু কমিয়ে দেওয়া হলো এবং পুরোপুরিভাবে কিন্তু বাংলাদেশের মধ্যে একটা পাওয়ার ক্রাইসিস দেখা যাবে। এবার যে জিনিসটা আসছে যে বেসিক্যালি যে কি হচ্ছে না হচ্ছে। দেখো পাওয়ার শর্টেজ রয়েছে। অয়েল এবং গ্যাসের মধ্যে কিন্তু পাওয়ার শর্টেজ রয়েছে। কেন রয়েছে দেখো। ১ম এ বলা হচ্ছিল যে ভারত থেকে কিন্তু পুরোপুরি যে ডিজেল পাইপলাইনটা রয়েছে শিলিগুড়ি থেকে। ওকে? বেসিক্যালি আমি শিলিগুড়ি থেকে বিলং করি। সেই ক্ষেত্রে শিলিগুড়ি থেকে কিন্তু একটা পুরোপুরিভাবে বেসিক্যালি পাইপলাইন রয়েছে যেটা বাংলাদেশ যায়। কোথায় যাচ্ছে? বেসিক্যালি নুমালীগড় রিফাইনারি যে রয়েছে আসামে রয়েছে। নুমালীগড় রিফাইনারি রয়েছে আসামে। সেই আসাম থেকে সেই তেলটা আসে বেসিক্যালি শিলিগুড়ি পর্যন্ত।
শিলিগুড়ি থেকে পঞ্চগড় ঢুকে, ওকে, বাংলাদেশের পঞ্চগড়ে ঢুকে, পঞ্চগড়ের পরে হচ্ছে নীলফামারীতে ঢুকে, নীলফামারীর পরে সেটা দিনাজপুরে ঢুকে। এটা হচ্ছে লাইন ছিল। বলা হচ্ছিল যে যে এই প্রজেক্টটা যে রয়েছে বেসিক্যালি শিলিগুড়ি টু পার্বতীপুর, যে দিনাজপুর যে রয়েছে, নীলফামারী থেকে দিনাজপুর যে রয়েছে, দিনাজপুরে একটা জায়গা রয়েছে তার নাম হচ্ছে পার্বতীপুর। সেই পার্বতীপুর ডিপোট যে রয়েছে সেই ডিপোটের মধ্যে কিন্তু সেই যে ডিজেল রয়েছে সেটা কিন্তু রাখা হয়। বেসিক্যালি এটা ডিজেলের পাইপলাইন শিলিগুড়ি থেকে সেটা বাংলাদেশ গিয়েছে। বলা হচ্ছিল যে এই পাইপলাইনটা যে রয়েছে সেটা পার্বতীপুর থেকে বেরিয়ে আমরা রংপুর পর্যন্ত টানবো, কিন্তু বর্তমানে ভারত সরকার বলেছে যে এইটা কিন্তু করা যাবে না। কারণ কি বাংলাদেশের মধ্যে অস্থিরতা রয়েছে। যতদিন বাংলাদেশের মধ্যে একটা পলিটিক্যাল স্টেবিলিটি না আসে ততদিন কিন্তু বাংলাদেশের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না। কারণ বর্তমানে বাংলাদেশের সরকারের সাথে কিন্তু ভারতের কিন্তু একটা খটমট রয়েছে, এবং বর্তমান বাংলাদেশের সরকার কিন্তু পুরোপুরিভাবে আমেরিকার একটা কাঠপুতলি সাথে কিন্তু বেসিক্যালি পাকিস্তানের কোলে গিয়ে বসে পড়েছে এবং চায়নার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করেছে। ওকে, মানে আমেরিকার দালাল, পাকিস্তানের ছেলে, আর হচ্ছে চায়নার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে। কারণ আমেরিকাও চায় কিন্তু ভারত কিন্তু চাপে থাকুক। যেহেতু ভারতকে চারদিক দিয়ে ঘিরে ফেলা হয়েছে। কারণ ঘিরে ফেলা হয়েছে এই কারণে যে পাকিস্তানও কিন্তু আমাদের শত্রু রয়েছে। নেপালের সাথে আমাদের সমস্যা হয় বেসিক্যালি জমি নিয়ে। চায়না আমাদের কখনোই বন্ধু হয় না। আমেরিকা কিন্তু পুরোপুরিভাবে বাংলাদেশকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। শুধুমাত্র বাংলাদেশই এরকম একটা জায়গা ছিল যেখানে কিন্তু আমাদের সাথে বন্ধুত্ব বজায় ছিল। এছাড়াও রয়েছে ভুটান রয়েছে। ভুটানের সাথে আমাদের অবশ্যই সবকিছু বজায় থাকবে। কারণ ভুটানে আর্মি নেই। আমাদের আর্মি কিন্তু ভুটানকে সুরক্ষা প্রদান করে থাকেন। কিন্তু বর্তমানে যে ইউনূস সরকার রয়েছে পুরোপুরি আমেরিকার দালাল, পুরোপুরি আমি যেটা বলে থাকি। আমেরিকার দালাল হওয়ার সত্ত্বেও কিন্তু তিনি কিন্তু পুরোপুরিভাবে আমেরিকা ফেভার করবে, এবং সেন্ট মার্টিন আইল্যান্ডে কি হবে কি না হবে সেটা নিয়ে একটা চিন্তিত রয়েছে। এবং চায়নাও কিন্তু পুরোপুরিভাবে এটা কিন্তু দেখে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যে কি ঘটবে কি না ঘটবে। এই যে ডিজেল পাইপলাইন রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়া মানে এগোতে চায়নি। বলছে যে যত পরিমাণ ডিজেল যাচ্ছে আমরা অত পরিমাণ ডিজেল পাঠাবো এখনো পর্যন্ত। কিন্তু এর আগে যাতে না ঘটে। কারণ আমরা পার্বতীপুর থেকে কিন্তু রংপুরে কিন্তু নিচে যে পাইপলাইনটা রয়েছে সেই পাইপলাইনটি যে বাড়ানোর কথা ছিল সেই বাড়ানোর চেষ্টা করবে না ভারত এখন। ভবিষ্যতে হয়তো করতে পারে কিন্তু এখন কিন্তু করবে না। সে জায়গাতে দাঁড়িয়ে কিন্তু কি হচ্ছে কি না হচ্ছে, এখন কি করা করণীয় বাংলাদেশে? বাংলাদেশ সরকার যেটা বলেছে, বাংলাদেশে যেহেতু এখন কোনো মন্ত্রী নেই, অ্যাডভাইজার রয়েছে। বেসিক্যালি তারা অ্যাডভাইজার মানে বুদ্ধি দিয়ে থাকে। ওকে? কারণ অন্তিম সরকার চলছে। অন্তর্বর্তী সরকারের কারণে কিন্তু সেখানে কিন্তু কোনো পরিমাণে কিন্তু নেতা মন্ত্রী নেই। সেই নেতা মন্ত্রী না থাকার কারণে বৈঠক কার সাথে হবে সেটা কিন্তু একটা গুরুতর বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে কিন্তু অ্যাডভাইজার রয়েছে, তারা অ্যাডভাইজারই কিন্তু সবকিছু নির্দেশ দিচ্ছে। এবার অ্যাডভাইজার কি বলেছে যে বারাপুকুরিয়া যে পাওয়ার প্ল্যান্টটা রয়েছে সেটা চায়নার দ্বারা কিন্তু এক্সচেঞ্জ হয়। মানে চায়না সেখানে পাওয়ার তৈরি করার চেষ্টা করছে। ওকে, পুরোপুরিভাবে। আর ২০ দিনের মধ্যে এরকম ঘটনা ঘটবে। ২০ দিনের পরে থেকে কিন্তু এরকম ঠিকঠাক হওয়ার চেষ্টা করবে। কিন্তু ঠিকঠাক কতটা হবে সেটা কিন্তু আমরা জানি না। কারণ পুরোপুরিভাবে আমরা যেটা দেখছি যে সেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা পাওয়ার ক্রাইসিস রয়েছে, এবং কিন্তু বাংলাদেশ কিন্তু এরকম অবস্থা যাতে না হয়ে যায় সেটা পাকিস্তানের মতো রূপ নিয়ে থাকে। কারণ পাকিস্তানের মধ্যে যেরকম পরিমাণে বিদ্যুৎ নেই, আটা নেই, জল নেই, কিছু নেই, খাওয়ার-দাওয়া থেকে কিছু নেই। সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ২য় পাকিস্তান হওয়ার চেষ্টা করছে। কারণ কি বাংলাদেশের মধ্যে যেহেতু বিদ্যুৎ শর্টেজ পড়েছে, যখনই বিদ্যুৎ শর্টেজ পড়বে বিভিন্ন কলকারখানা কিন্তু বন্ধ হওয়ার চেষ্টা করবে, এবং যখনই কলকারখানার মধ্যে লোডশেডিং হবে, কলকারখানা বন্ধ হবে, সেক্ষেত্রে কিন্তু অর্থনীতিতে চাপ পড়বে। অর্থনীতিতে চাপ পড়বে মানে কিন্তু বেসিক্যালি দেশটা কিন্তু একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। এছাড়াও বাংলাদেশের মধ্যে অস্থিরতা রয়েছে, সেখানে জামাতি রয়েছে প্লাস যে চলছে, ওকে? পুরোপুরি মারামারি কাটাকাটি যেভাবে চলছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংলাদেশ একটা স্টেবল পজিশনে আসুক, সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত চেয়ে যাচ্ছি। কিন্তু ভবিষ্যতে কি কতটা স্টেবল থাকবে সেটা আমরা জানি না। কারণ সেখানে জামাতি বাহিনী যে পরিমাণে অস্থিরতা সৃষ্টি করছে সেটা কিন্তু দেখার মতো। ওকে? এছাড়াও যেটা রয়েছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব। পাকিস্তানে কিন্তু পুরোপুরি একটা রাজনৈতিক যে উঠক-পাঠক রয়েছে, যেটা উল্টাপাল্টা রয়েছে ব্যবস্থা, সেটা কিন্তু চলছে। কোথায় চলছে? সেটা পাকিস্তানে চলছে। এবার পাকিস্তানে যেহেতু চলছে, পাকিস্তানের সাথে বন্ধুত্ব করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশ বলছে যে পাকিস্তানিরা আগে বলেছে যে বাংলাদেশ থেকে যারা ঘুরতে যেতে চায় পাকিস্তানে তাদের জন্য ভিসা ফ্রি করবে। এবং বাংলাদেশিরা পুরোপুরি লাফাচ্ছে কি যে আমরা কিন্তু পাকিস্তানকেও কিন্তু ভিসা ফ্রি করতে পারি। এছাড়াও যে জিনিসটা সবচেয়ে উল্লেখযোগ্য সেটা আমাদের কাছে চলে আসে সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু বারবার বলছে যে আমরা পাকিস্তানের সাথে যে ১৯৭১ সালে যে ঘটনা ঘটেছে সেটা আমরা ভুলতে চাই। আমি বুঝতে পারছি না কিভাবে সেটা ভুলবে তারা। ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু পাকিস্তানের মতোই অবস্থা কিন্তু বাংলাদেশে হতে চলেছে। পাওয়ার নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে। পাওয়ার গ্রিড কতটা পরিমাণে কিন্তু বিদ্যুৎ সাপ্লাই হবে ভবিষ্যতে, এবং বাংলাদেশের অবস্থা কতটা শোচনীয় হবে। কারণ শাকসবজি থেকে শুরু করে সবকিছু কিন্তু ভারত থেকে এক্সপোর্ট হচ্ছে। পেঁয়াজ থেকে শুরু করে যাই কিছু রয়েছে, মেডিসিন থেকে শুরু করে সবকিছু কিন্তু ভারত থেকে বেসিক্যালি সাপ্লাই দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেখা যাবে কি ঘটবে কি না ঘটবে আমরা দেখে থাকবো এই বিষয় নিয়ে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। হ্যাভ এ গুড ডে। বাই, বাই।